আসসালামু আলাইকুম। আলোচনার বিষয় হচ্ছে অপরাধ কোনটা। আরেকজনে করলে যেটা অপরাধ, আমি করলে সেটা অপরাধ কিনা, বা আমার চোখে যেটা অপরাধ অন্যজনের চোখে সেটা অপরাধ কিনা। আসি মূল আলোচনায়। সে হচ্ছে 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামী দেশ ভাগের বিরোধিতা করেছিলেন। অর্থাৎ আমরা যেভাবে বলা হচ্ছে যে স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার বিপক্ষে ছিলেন। কেউ আপনার অন্যায়ের সাথে জড়িত না হয় তাহলে সেটা অপরাধ হিসেবে বিবেচিত হয় না। স্বাধীনতার পরবর্তী ভারতের সাথে যে চুক্তি, 7 দফার চুক্তি, এটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। সেই চুক্তিতে যেভাবে বাংলাদেশকে একটা করদ রাজ্য বানানোর জন্য বা একটা তাদের অঙ্গরাজ্য বানানোর জন্য যেভাবে আইনগুলো করা হইলো বা চুক্তিটা করা হইলো, সেই চুক্তির অনুসারে যদি বর্তমান সময়ে সেই চুক্তিটা পর্যালোচনা করা হয়, আমরা মনে করতে পারবো যে এই সময় জামাত ছিল সবচেয়ে দেশপ্রেমিক। কারণ যেই চুক্তি করা হয়েছে সেই চুক্তি কখনোই বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সংরক্ষণ করা হয়নি। তাহলে এক দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে যেটা অপরাধ, আমার দৃষ্টিতে বা ডকুমেন্টাল সেটা এখন মানে অপরাধ হিসেবে বিবেচিত নাও হতে পারে। এখন জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে ধরে নিলাম, আক্ষরিক অর্থে ধরে নিলাম জামাত স্বাধীনতা বিরোধিতা করছে। পরবর্তী সময়ে এসে এখন পর্যন্ত বাংলাদেশে কি আর কোনো অপরাধ সংঘটিত হয় নাই? জামাত সে 1971 পর থেকে এই পর্যন্ত জামাতের বিরুদ্ধে বড় ধরনের কোনো ক্লেম আজ পর্যন্ত কেউ বলে নাই বা কোনো প্রমাণ করতে পারে নাই। বাকি যারা আছে, আমি নাম নাই বললাম, বাকি যারা দেশকে শাসন করছেন তাদের মধ্যে কোন জিনিসটার ঘাটতি ছিল? চাঁদাবাজি, দেশের সম্পদ লুণ্ঠন। শুধু গত এই 16 বছরের পর্যালোচনা করলে আপনি বুঝতে পারবেন যে সবচাইতে দেশপ্রেমিক কারা ছিল, সবচাইতে দেশদ্রোহী যারা কারা ছিল। তাহলে স্বাধীনতার বিরোধিতা করা যেমন একটা অন্যায় বলে বিবেচিত হয়, তদ্রূপ আপনি যদি মনুষ্যত্ব আপনার থাকে তাহলে আপনি দেশ থেকে যে সম্পদটা লুট করে নিয়ে গেছে ওরা, বা যে সম্পদটা তারা দেশের মানুষের, দেশের কাজে লাগতো, দেশের মানুষের উপকার হইতো, সেই সম্পদটাকে তারা লুট করে বিভিন্ন দেশে তাদের সেকেন্ড হোম তৈরি করছে। সেটাকে আপনি যদি অপরাধ হিসেবে বিবেচিত না করেন তাহলে বুঝতে হবে যে আপনার মনস্তাত্ত্বিক সমস্যা আছে, অর্থাৎ আপনি মেন্টালি সুস্থ না। অপরাধ সবগুলোকে অপরাধ হিসেবে বিবেচিত করতে হবে। 5ই আগস্টের পরে সারা দেশে যেভাবে এই চাঁদাবাজি, দখলদারিত্ব চলছে, আপনি যদি নিরপেক্ষ একজন মানুষ হন, আপনি সেটাকেও বলতে হবে যে সেটা অন্যায়। আপনি জামাতকে নিয়ে যেভাবে বিএনপি উঠে পড়ে লাগছে, যে বা জামাতকে ওনারা যেভাবে ধর্মান্ত, রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী বিভিন্ন হিসেবে জামাতকে এখন চেষ্টা করতেছে, তো সেই প্রমাণটা যদি তারা তাদের নিজের দলকে সংরক্ষণ করার জন্য যদি এরকম হয়ে করতো যে চাঁদাবাজের সাথে যারাই জড়িত থাকবে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, প্রত্যেককে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তাহলে আমার মনে হয় এখন পর্যন্ত যা দখলদারিত্ব হয়েছে তার মানে হয়তো 5% বা 10% ঘটতো, বাকি 90% তার নেতা কর্মীদেরকে সেই থেকে বিরত রাখা সম্ভব হইতো। কিন্তু সেটা না করে বিএনপি যখন তার নেতা কর্মীদের এই সমস্ত অবৈধ কাজ বা এই সমস্ত কাজগুলোকে জাস্টিফাই না করে বা তাদেরকে বিচারের আওতায় না এনে যখন অন্য দলকে দোষারোপ করতেছে, তো অন্যারোপকে দোষারোপ করার জন্য কি আছে? যেমন আপনি আপনার বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে জামাত এবং বিএনপি হচ্ছে, বিএনপির পরে জামাতের অবস্থান হচ্ছে সেকেন্ড পজিশনে। তাহলে আপনি জামাতকে যদি অভিযুক্ত করতে চান 1971 থেকে এই পর্যন্ত শুধুমাত্র এই একটা ট্যাগ ছাড়া, যে স্বাধীনতা বিরোধী, এই ট্যাগ ছাড়া জামাতের সাথে আর কোনো ট্যাগ অ্যাড করা যায় নাই। এই যে রক কাটা বলেন, এই বলেন, এগুলো সবই হচ্ছে অভিযোগ, প্রমাণিত না। তাহলে বিএনপি যদি জামাতকে কোনো দোষে দুষ্ট করতে চায়, এই শুধু 71 ছাড়া তার হাতে আর কোনো অপশন হাতে নেই। তো এটা দিয়ে তো সাধারণ মানুষকে বোকা বোঝানো যাবে না। 1971 সালে কে কি করছে, কার পথ কি ইয়া ছিল, সেটা যেমন আজ প্রমাণিত, আবার ওইটাকে ঢাকতে গিয়ে আপনার অপরাধ যেগুলো আছে, আপনি সেই অপরাধগুলোকেও যদি আপনি মনে করেন যে সেগুলো অন্যজনকে ব্লেম দিলে আপনার সেই অপরাধগুলো ঢেকে যাবে, আসলে বিষয়টা তা না।
বরঞ্চ আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি যেটা, এটা হচ্ছে জননেতা তারেক রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া পরিচালনার দায়িত্ব না নেন। যারা এই মুহূর্তে নিজেদের দোষ না ঢেকে বা নিজেদের দোষ ত্রুটিকে সংশোধন না করে শুধু আরেকটা দলের পিছনে পড়ে, সবচেয়ে বেস্ট অপশন হতো যদি এই মুহূর্তে আপনারা আপনাদের দলের লোকদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারতেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।